আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বন্যায় বিপন্ন জীবন। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সামিয়া আক্তার, জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর চৌধুরী এবং বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মাশফিকুস সালিহিন। দর্শক, ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল এবং কয়েকদিনের প্রবল বৃষ্টিতে গত বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে আরও কয়েকটি জেলা। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1.5 কোটি মানুষ। পানিতে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে গত কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ 12টি জেলা। এসব জেলায় তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ভেঙে গেছে বাঁধ, তলিয়ে গেছে মাছের কয়েকশো ঘের, আউশ ও আমন ধানের বীজতলা। বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানে উপচে পড়েছে পানি। এতে ব্যাহত হয়েছে যান চলাচল। বন্যা কবলিত অনেক এলাকা হয়ে পড়েছে বিদ্যুৎহীন। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় অনেক মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। এতে কার্যত ওইসব এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের অদক্ষতা এবং ভারত থেকে যথাযথ তথ্য না পাওয়ায় বেড়েছে ক্ষয়ক্ষতি। পাশাপাশি গোমতী, ফেনী, খোয়াই, মাতামুহুরী সহ বেশিরভাগ নদ নদী গত 2 যুগে ভরাট ও দখল হয় সংকুচিত হয়েছে পানিপথ। বন্যার পানি নেমে যেতে লাগছে সময়, তবে এই সংকট আবারও ঐক্যবদ্ধ করেছে জাতিকে। সারা দেশের মানুষ, এমনকি প্রবাসী বাংলাদেশিরাও বন্যা কবলিতদের জন্য বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। যে যেভাবে পেরেছেন ত্রাণ সহ বিভিন্ন সহযোগিতা নিয়ে ছুটে গেছেন বন্যা দুর্গত এলাকায়। কেউ বহুদূর থেকে স্পিডবোট এনে নেমে গেছেন উদ্ধার কাজে, কেউ হাজির হয়েছেন শুকনো খাবার নিয়ে। পূজা ও মন্দিরের ফান্ড দিয়ে দিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য। এমনকি কয়েকজন শিশুও তাদের জমানো টাকা দান করেছেন বন্যা কবলিতদের জন্য। ছাত্র এবং সেনাবাহিনীর ভূমিকাও হয়েছে প্রশংসিত। এমন একটি বাস্তবতায় আকস্মিক বন্যা মোকাবিলায় একটি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি দেশের নদ নদীগুলোর নাব্যতা বাড়াতে করণীয় নিয়েই আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অধ্যাপক মাশফিকুস সালিহিন। এবারে এই আকস্মিক বন্যার মূল কারণটা আসলে কি? বাংলাদেশে বন্যা কেন হয় সেই প্রসেসটাকে একটু বোঝা দরকার। বন্যা হয় হচ্ছে বৃষ্টিপাত থেকে। হ্যাঁ, বৃষ্টি যদি না থাকতো বন্যাও হতো না। এখন বৃষ্টিটা কোথায় হচ্ছে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আমি এটা যেভাবে সবসময় এক্সপ্লেন করার চেষ্টা করি, বন্যা হয়তো হচ্ছে প্রাকৃতিক একটা সেট আপের কারণে, তাই তো, কিন্তু বন্যার যে ইন্টেন্সিটি বা এটার যে ইম্প্যাক্ট সেটা অনেক গুণ অ্যাগ্রাভেটেড হয় মানুষের কারণে। আমরা যেই ধরনের ইন্টারভেনশন করছি, যেই ধরনের প্রস্তুতি নিতে পারছি কি পারছি না সেটা। তো আমি গত 4-5 দিনের যেই বৃষ্টির রেকর্ড দেখলাম বিভিন্ন ক্যাচমেন্টের বিভিন্ন লোকেশনে, দেখে আমার কাছে যেটা মনে হয়েছে প্রিন্সিপালি এটা হচ্ছে যেই অস্বাভাবিক যে বৃষ্টি হলো সেই বৃষ্টিটাই হচ্ছে এইটার জন্য মূলত দায়ী। জুলাই মাসের শেষের দিকে অলরেডি কিন্তু আরেকটা বন্যা হয়েছিল, ডেঞ্জার লেভেল অতিক্রম করেছিল। তখনও কিন্তু অনেক জায়গায় যেসব পানি ঢুকে লো লাইং এরিয়াগুলো কিন্তু অলরেডি ফিল্ড আপ হয়ে গেছিলো আগের বন্যায়, এবং বিশেষ করে মুহুরী নদীর ওখানে। তো এইবার যখন আবার বৃষ্টি হলো 19 তারিখে এই 50 থেকে 70-80 মিলিমিটার, পরের দিন 20 তারিখে 150 থেকে 300 মিলিমিটার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি এই গত 30 বছরে আমরা এত বৃষ্টি দেখা যায় নাই। এবং সেই বৃষ্টির কারণেই এটা সিম্পল একটা হাইড্রোলজি, ফ্ল্যাশ ফ্লাড, অত্যন্ত দ্রুত পানি বেড়ে যাবে এবং বৃষ্টি যখন কমে যাবে আশা করা যাচ্ছে অত্যন্ত দ্রুত পানি কমে। এটা হচ্ছে ফ্ল্যাশ ফ্লাডের বৈশিষ্ট্য। তো মূলত হচ্ছে এইটাই দায়ী এটা। এখন এখন যে জিনিসটা খুব আলোচনা হচ্ছে যে ইন্ডিয়ার যে ড্যামটার কথা বলা হচ্ছে, কারণ আমি ড্যামের যে লোকেশন, তার যে ক্যাপাসিটি, কত দূরত্বে আছে কোথায়, হ্যাঁ, এবং ড্যামের যে অপারেশন, যেভাবে কনভেনশনালি ড্যাম যেভাবে অপারেশন করে, এটা তো হঠাৎ করে একটা বিশাল পরিমাণ পানি তো ছেড়ে দেওয়া হয়নি, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এটা একটা পানি বাড়ছে, স্লো রিলিজ হচ্ছে, পানি বাড়ছে, স্লো রিলিজ হচ্ছে। তো এইটা বাংলাদেশের এখানে আসছে, সেইটার ইম্প্যাক্ট হয়তো ইনক্রিমেন্টাল হওয়ার কথা। এইটা এই যে একটা ফ্ল্যাশি রিভার, তার ওয়াটার লেভেল বেড়ে গেল অত্যন্ত দ্রুত, আমার মনে হয় না এটাতে ওই জায়গায় ভূমিকাটা আছে, হ্যাঁ, যে ওইটা বাড়ার ক্ষেত্রে। তো মূলত এইটা বৃষ্টির এবং বেসিনের যদি শেপও আমরা দেখি, যে আমাদের কাছাকাছি যে একটা বড় এরিয়া, এখানকার যে অতি বৃষ্টি, সেটাই মূল কারণ আমার কাছে মনে হচ্ছে। কেউ কেউ বলছে উজান থেকে পানি ঢুকছে।
এগুলো সবই তো উজানের বৃষ্টি। জি জি, একটা ক্যাচমেন্ট, একটা নদীর একটা ক্যাচমেন্ট থাকে। হ্যাঁ, মানে ক্যাচমেন্ট মানে হচ্ছে একটা আমরা যেটাকে বলি একটা ড্রেনেজ বেসিনের যে বাউন্ডারিটা মানে ডিফাইন্ড হয় টপোগ্রাফিক হাইজ। হ্যাঁ, যা বৃষ্টি হবে এটা অন্য কোনো দিকে যাবে না, ওখান থেকেই সেটা আলটিমেটলি একটা আউটলেট দিয়ে বের হয়ে আসবে। আমাদের এই উজান থেকে, আমাদের এই ক্যাচমেন্টগুলোর বেশিরভাগ অংশ হচ্ছে ইন্ডিয়া থেকে। হ্যাঁ, সেই জন্য আমরা উজান থেকে, একদম ত্রিপুরা থেকে, এইবার ত্রিপুরায়, এবং আমাদের ত্রিপুরা রাজ্যেই তো একটা বড় অসংখ্য নদীর যে ক্যাচমেন্টগুলো ত্রিপুরা নদীর উপরেই আছে। সুতরাং উজানের বৃষ্টিটাই হচ্ছে মেইন, অ্যাগ্রাভেটেড হচ্ছে, ওটা হচ্ছে অ্যাগ্রাভেটেড। জি, আপনার কাছে আমি আবার আসবো ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনার বিশ্লেষণটা আমরা শুনতে চাই যে এবারে বন্যার যে এই ভয়াবহ রূপটা যে ধারণ করলো, যেমন বিশেষ করে আমরা কিন্তু ফেনী কিংবা কুমিল্লা মানে এই অঞ্চলগুলোতে কিন্তু এরকম বন্যা দেখিনি, গত 30 বছরের মধ্যে এরকম বন্যা আমরা দেখিনি। এর বিশ্লেষণটা কিন্তু কারণটা, গত 30 বছরের মধ্যে তো এমন বৃষ্টিপাত হয়নি। আপনার ওই সপ্তাহে 300% বেশি বৃষ্টি হয়েছে, 300% বেশি বৃষ্টি হয়েছে। তবে এই যে ড্যামের কথা আসতেছে, ড্যাম তো শুধু একটা না, অনেকগুলো ড্যাম। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেটা, আমি তো এই লাইনের এক্সপার্ট না, এক্সপার্ট যারা তারাই বলছেন যে গোমতী নদীর পানি দিয়ে তো আর ফেনীর এই হয় না, ফ্লাডিং হয় না। ফেনীর ফ্লাডিং হচ্ছে মহুরী নদীতে। মহুরী নদীতেও কিন্তু কলসি বলে জায়গায় ওদের ড্যাম আছে, আরও ছোট ছোট জায়গায় ড্যাম তারা তৈরি করছে। টোটাল যে বাংলাদেশের প্রায় মোর দ্যান 100 ট্রান্স বাউন্ডারি রিভার আছে, তার আপস্ট্রিমে অর্থাৎ ভারতীয় অংশে কমপক্ষে 3000 ড্যাম এবং ব্যারেজ তৈরি করছে। এই জন্য তো আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না, পানি পাই না। আরেকটা জিনিস আমাদের বিবেচনায় নিতে হবে যে ভারত কিন্তু পানিকে তার রাজনৈতিক বা জিওপলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। সেটা তো আমরা দেখি যে গ্রীষ্মকালে পানি তারা ছাড়ে না, যেমন গজলডোবা থেকে তারা কোনো পানি তারা দেয় না, মানে এক ফোঁটা পানিও আসে না। আবার আপনার ফারাক্কাও কিন্তু পানি দেয়, আবার দেয় না। ভারত যেমন আপনার এই সবকে ইউটিলাইজ করে বাংলাদেশে কিন্তু একটা নাজুক পরিস্থিতিতে যাচ্ছে ইকোনমিক্যালি। আপনি দেখবেন যে ফারাক্কার দিকে আপনি নজর রাখেন, আপনি গজলডোবার দিকে নজর রাখেন, সেইখানে কি তারা পানি জমিয়ে রেখে একটা হঠাৎ ফ্লাডিং সিচুয়েশন করতে চায় কিনা। কারণ বাংলাদেশের কিন্তু এই 3টা অঞ্চলের, ইস্টার্ন এবং সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন সাইডের এই 3-4টা নদীর যদি একসাথে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, উই ক্যানট হ্যান্ডেল। এবং স্পেশালি এই সময় এটা তারা করতে চাচ্ছে কিনা। কারণ ভারত আমাদের প্রতিবেশী, এতদিন বন্ধু ছিল, এক ধরনের বাধ্যতামূলক বন্ধু থাকে না, যে ফোর্সড ফ্রেন্ড, আমাদের ফোর্সড ফ্রেন্ড ছিল। এই ফ্রেন্ড কিন্তু আমাদের পানির বিষয়ে আমার যেটা এক্সপেরিয়েন্স, আমি যখন জাতীয় নদী রক্ষা কমিশনে ছিলাম, আমি কিছু কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে দেখেছি, পানির বিষয়ে ভারত কিন্তু আমাদের সাথে এমন কৌশল, যেমন দেখেন আমি একটা উদাহরণ, মানে ঘুরে ফিরে কিছু আর পাবেন না, যেমন ধরেন গজলডোবাতে তারা 100% পানি নিয়ে যায়। গজলডোবাতে যেমন ড্রাই সিজনে না, কিন্তু আন্তর্জাতিক নদী প্রবাহের যে নিয়ম, যে রুলস, সেই অনুযায়ী কি তারা ইচ্ছা মতো প্রত্যাহার করতে পারে? একটা হচ্ছে কি, নদীর বিষয়ে কিন্তু কঠিন কোনো আন্তর্জাতিক আইন নাই এবং ভারত সবগুলিতে সাইনও করে না, যার ফলে এটাকে আন্তর্জাতিকভাবে খুব একটা আপনার সুবিধা করতে পারবেন না। তাছাড়া নদীর বিষয়ে যে মামলা চলে আপনার যেমন আমেরিকাতে কলোরাডো স্টেট ভার্সাস আরিজোনা, ওইসব মামলা চলে। পানির বিষয়টা অনেক জটিল। তারপরে ভারত যেটা করে যে তারা পানি দিয়ে আমাদেরকে এমন একটা নাজুক পরিস্থিতিতে রাখতে চায়, গ্রীষ্মকালে আমরা যেন কম পানি পাই এবং বেশি পানির জন্য আমাদের দেন দরবার করতে হবে। যেমন আপনি ধরেন যে এই গঙ্গা চুক্তি কিন্তু 1.5 বছর কিংবা 2.5 বছর 26 হবে। এর মধ্যে কিন্তু আপনার নানাবিধ কথা উঠছে, এটা কি করা যাবে না, পশ্চিম বাংলাকে অনেক টাকা দিতে হবে, এটা সেটা। এই ধরনের জটিলতা থেকে বাঁচার জন্য আমরা যেমন একটা ডেল্টা প্রজেক্ট নিয়েছিলাম, এই ডেল্টা প্রজেক্টটা ইউজলেস প্রজেক্ট, এটাকে বাতিল করে এমন একটা প্রজেক্ট নেওয়া উচিত যে বর্ষাকালে আমরা ছোট ছোট নদীগুলিতে পানি ধরে রাখবো স্ট্র্যাটেজিক্যালি, এবং ওই 4 মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে ওই পানি রিলিজ করব। এইভাবে যদি একটা ন্যাশনাল কনসেনসাস করা যায় এবং আমাদের যারা এই পানির অনেক এক্সপার্ট আছেন তারা যদি, যেমন গঙ্গা ব্যারেজের এটা তো ডিজাইন তো বাংলাদেশি ইঞ্জিনিয়াররা করছিলেন, তো করেন, তাহলে হয়তো এক সময় আমরা ভারতের এই ইসের থেকে মুক্তি পাবো। ধন্যবাদ। একটা শুধু বলি যে 53 বছরে এই 54টা ট্রান্সবাউন্ডারি রিভার, অ্যাকচুয়ালি মোর দেন 100 ট্রান্সবাউন্ডারি রিভার আছে আমাদের।
এটা যদি সব করতে হয় আমাদের ২৫০০ বছর লাগবে ওই রেটে। আপনি ৫৩ বছরে একটা চুক্তি করছেন, আপনি ধরেন ৫৪টাই নদী ধরি, তো ৫৪টা চুক্তি করতে আপনার কয় হাজার বছর লাগবে। সুতরাং উই মাস্ট come to a consensus যে we will become independent of India's hegemony on water terrorism. জি, সামি আক্তার, বন্যা কবলিতদের উদ্ধার এবং তাদের সহযোগিতার জন্য সারা দেশে মানুষ দুর্গত এলাকায় ছুটে গেছে। কেউ কেউ বলছে এই যে সংকটটা হঠাৎ করে তৈরি হয়েছে এটা আবার জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ করেছে। আপনার পর্যবেক্ষণ এবং আপনার বিশ্লেষণটা আমরা শুনতে চাই। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আহ্বান করার জন্য, এই এত বড় বড় রেসপেক্টেড মানুষদের সাথে বসার জন্য। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐক্যবদ্ধতা হয়তো আপনারা দেখেই ফেলেছেন অলরেডি। আর এখন বন্যা কবলিত অবস্থায় হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ব্যানার, এবং আমাদের কাজ ভলান্টারিলি কাজ করা, আমাদের যত কাজ আছে ভলান্টারিলি কাজ করা। জাতির যখন কোনো সংকট, বৈষম্যের বিরুদ্ধেই আমাদের প্রথম সোচ্চার হওয়া, এবং জাতীয় যত সংকট আছে এখন পরিস্থিতির কারণে বন্যা, এতেও আমাদের স্বেচ্ছাসেবিতা অব্যাহত রয়েছে। এবং এতে আমাদের যে আমরা আহ্বান করেছি জাতিকে, পুরো জাতিকে, যে যেভাবে পারে এটাতে হচ্ছে যে সহযোগিতার জন্য এগিয়ে আসার জন্য। এবং এতে মানুষ, সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। বিভিন্ন পূজা কমিটির তারা হচ্ছে তাদের পূজার ফান্ডগুলো দিয়ে দিয়েছে আমাদের। ছোট ছোট বাচ্চারা যাদের হচ্ছে যে খুব ক্ষুদ্র জমানো কিছু ফান্ড ছিল, কারো ওমরা করার জন্য, কারো হচ্ছে যে ব্যক্তিগত সঞ্চয়, তারা সেটাও দিয়ে দিয়েছে। এমনকি কালকে যখন সারা দিন ধরে আমরা ফান্ড কালেক্ট করছিলাম টিএসসি থেকে, আমরা দেখতে পেরেছি একজন রিক্সাওয়ালা, তার সামান্য ইনকাম সারাদিনে, সে তার সারাদিনের ইনকামটাও হচ্ছে যে মানুষের সেবায়, বন্যার্তদের সহযোগিতার জন্য আমাদের হচ্ছে কন্ট্রিবিউট করে দিয়ে গেছে। তো এক্ষেত্রে বলবো যে এই যে আমাদের যে একটা ঐক্য, এটা হচ্ছে জাতীয় সময়ে এটা আরও বেশি জাতীয় যখন কোনো সংকট আসে, দুর্যোগ আসে বা কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে সেই অবস্থান বা সেই সিচুয়েশনগুলোতে আমাদের যে ঐক্য তা আরও বেশি প্রকটিত হয়। আর এটার একটা হচ্ছে এই জিনিসটা আগেও ছিল, এবং এটাতে প্রাণশক্তি বলতে গেলে আরেকটা নতুন প্রাণশক্তি এনে দিয়েছে, আরেকটা স্পিড এনে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক মাশফিকুল সালেহীন। ভারতের সঙ্গে আমাদের অভিন্ন নদী রয়েছে 54টি। ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর চর্চা আমাদের দুই দেশের নদী কমিশনারেরই রয়েছে, যেটা আমরা আশা করি। অভিযোগ রয়েছে এবার ভারত থেকে কোনো তথ্য পাওয়া যায়নি, এটার সত্যতা কতটুকু? আচ্ছা, তার আগে আমার মনে হয় আমি একটু বক্তব্য শুনলাম, কয়েকটা জিনিস একটু ক্ল্যারিফিকেশন করা দরকার। ড্যাম আর ব্যারাজের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। তো আমি আজকেই একটা জায়গায় কমেন্ট করছিলাম যে অনেক বছর তো এগুলো পড়ালাম, অনেক ট্রেনিং প্রোগ্রামে লেকচারও দিয়েছি, এখনও অনেকের কাছে এটা ক্লিয়ার না। এই জন্য আমিও একটু খুব মন খারাপ ভাব নিয়ে থাকি বেশিরভাগ সময়, কারণ আমি ইন্টারনেটে অনেক ধরনের জিনিস দেখি, অনেক ধরনের বক্তব্য দেখি যেগুলো উইচ ডাজ নট মেক এনি সেন্স। তো এই যে ড্যামের কথা, যেমন ফারাক্কা ইজ এ ব্যারাজ, বুঝতে হবে যে ড্যাম কি আর ব্যারাজ কি। আর আমি যে গোমতীর উপর যে ড্যাম কথা বলছি সেটা হচ্ছে একটা ড্যাম, তাই তো? ড্যাম মানে হচ্ছে আড়াআড়ি একটা স্ট্রাকচার যার একটা স্টোরেজ রিজার্ভার থাকবে। ব্যারাজের কিন্তু স্টোরেজ রিজার্ভার নাই। ওইটা উনি একটু আগে বললেন এইরকম করতে পারে কিনা, এটা সম্ভব না যে ওই যে ব্যারাজের উপরে পানি জমিয়ে রেখে হঠাৎ করে ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেবে, ইটস নট পসিবল। হ্যাঁ, আর ব্যারাজের হচ্ছে ড্রাই সিজনে এই গেটগুলো বন্ধ থাকে। কেন? তখনই ওই যে গেট কন্ট্রোল করে দুই দেশের মধ্যে পানি, মানে ওরা ডাইভার্ট করে নিয়ে যাবে হেড আপ করে, এবং তারপরে কিছু পানি এখানে দিয়ে যাবে, কিছু পানি ওই দিক দিয়ে যাবে হুগলি ভাগীরথীর দিকে, আর ডিভিশনটা হবে চুক্তি অনুযায়ী। এইটাই তো নিয়ম। এই ব্যারাজের কোনো উপায় নাই যে এই ব্যারাজের গেটগুলো খোলা রাখা। আমি ক্যাটাগরিক্যালি বলি, এখানে বলে রাখি, সুযোগ যেহেতু পেয়েছি, এই মনসুনে এই ফারাক্কা ব্যারাজ বন্ধ রাখার কোনো সুযোগ নাই। এই একটা গেটও টিকবে না বন্ধ রাখার, এত ফ্লো আসে ওখান থেকে। এখন প্রশ্ন হচ্ছে এইরকম একটা বন্যার সময় এইটা কি আমাদের জন্য যথেষ্ট কিনা। এখন কেউ হয়তো বলতে পারে, আমি দেখলাম যে ওয়েবসাইটে তো সব দেওয়াই আছে, ওরা কিন্তু রেগুলার আপডেট করে, ঘন্টায় কখনো 2 ঘন্টায়, কিন্তু মূলত 1 ঘন্টায়। আমরা কিন্তু ওখানে গেলেই দেখতে পাই যে ওয়াটার লেভেল কীরকম বাড়লো কোন লোকেশনে, এটা কিন্তু দেখা সম্ভব। সুতরাং ওয়েবসাইট থেকেও আমরা নিতে পারি, কিন্তু একটা ফর্মাল মেকানিজমের মধ্যে ওরা যদি আমাদেরকে এই তথ্যগুলো দেওয়া হতো, বিশেষ করে ড্যামের এফেক্ট যদি আমি খুব কম, যেটা আমি বলেছি, তারপরে ওরা যখন ড্যাম যে রিলিজ করবে, এই ইনফরমেশনটা হলে আমরা বুঝতে পারি যে সামথিং বিগ ইজ কামিং আপ।
হ্যাঁ, মানে এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। এবং আমি সবসময় যেটা বলে এসেছি এবং আমি অ্যাডভোকেটও করে এসেছি সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফ্লাড ফোরকাস্টিং এবং ওয়ার্নিং সিস্টেম। এবং আমি ব্রহ্মপুত্র এই জন্য বেশি অ্যাডভোকেসি করেছি, কিন্তু আমি এখন এই যে এক্সপিরিয়েন্সটা হলো এখান থেকে আমার কাছে মনে হচ্ছে একটা ইন্টিগ্রেটেড ফোরকাস্টিং এবং ওয়ার্নিং সেন্টার যদি মানে সিস্টেম যদি করা হয় ইট উইল ওয়ার্ক বেস্ট। কারণ ওদের অলরেডি চমৎকার কিছু অ্যালার্ট সিস্টেম আছে, আমরা কিন্তু এখন ওই পর্যায়ে যেতে পারি নাই। একটা এক্সপিরিয়েন্স হলো, আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মঞ্জুর চৌধুরী। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে এইসবের দায়িত্ব হচ্ছে যৌথ নদী কমিশনার। সেক্ষেত্রে তাদের প্রশাসনিক দিক থেকে তাদের দায়বদ্ধতারা বা তাদের দায়িত্বশীলতা নিয়ে আপনি কি বলবেন? যে রিসেন্ট এই দুপুরের দিকে একটা রিপোর্টে দেখছিলাম যে বলা হচ্ছে যে গত 15 বছর ধরে যৌথ কমিশনকে এরকম কোনো ওয়ার্নিং বা হচ্ছে এই যে যখন গেট খুলে দিবে এর আগে পূর্ব বার্তা যাতে হচ্ছে তারা প্রিপারেশন নিতে পারে এবং যাতে আমাদের মানে এরকম এই প্রশ্নটাই কিন্তু আপনার কাছে আমার ছিল যে মানে আমাদের কিন্তু দুই দেশের মধ্যে যেহেতু এই জিনিসটা আমাদের প্রতি বছর হচ্ছে, তাহলে পরে আমাদের মধ্যে সেই আপনার ওয়ার্নিং গুলো দেওয়া যে ভাই আমাদের এখানে প্রচুর পানি হচ্ছে আর তোমাদের এখানে ফ্লাশই হতে পারে, কিংবা এইটাই আপনি যদি বলেন এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট। অনেস্টলি স্পিকিং যে কোনো এই যেটা আপনি হয়তো মানে আমাদের একটা কমন পারসেপশন হচ্ছে ইন্ডিয়া তাদের সমস্ত গেট খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেয়, যে কোনো গেট। হ্যাঁ, কিন্তু মানে এই সবই নির্ভর করবে কোন নদী। বেশিরভাগ ড্যামই কিন্তু হয় গ্যাঞ্জেস বেসিন যদি চিন্তা করেন ট্রিবিউটারির উপর, ওদের স্টোরেজ ক্যাপাসিটি কিন্তু অনেক কম এবং দূরত্ব যদি দেখেন ওইটা পুরো ড্যামটা ভেঙে গেলেও বাংলাদেশে কোনো ইম্প্যাক্ট হবে না, এই জাতীয় কিছু জিনিস। তার মানে অনেস্টলি স্পিকিং গেটের ইনফরমেশন আমাদের সব জায়গায় কিন্তু প্রয়োজন নাই, কিন্তু যেগুলো প্রয়োজন হচ্ছে সেখানে কিন্তু আমরা চাই যে এই ইনফরমেশনগুলো আমরা যেন পাই। হ্যাঁ, এখন ওই যে ব্যারাজের কথা বলেছি, একটা ইনসিডেন্ট হয়েছিল ইয়েতে 2020 সালে সম্ভবত, যে তিস্তা ব্যারাজ কিন্তু বলেছে ড্রাই সিজনে কি বলে ওয়েট সিজনে খোলা থাকে, কিন্তু ওই ব্যারাজগুলো করা হয়েছিল বাংলাদেশের গজলডোবা এবং ইন্ডিয়ার যে ওদের গজলডোবা আমাদের যে ব্যারাজ এগুলো করা হয়েছিল সাপ্লিমেন্টারি ইরিগেশনের জন্য। সেটা কখন দেওয়া হয়? সেটা হচ্ছে অক্টোবর মাসে, যখন ইরিগেশন মানে যথেষ্ট বৃষ্টি হয় নাই, আপনার আরও ইরিগেশন দেওয়ার প্রয়োজন হবে। এবং আগে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত ডেটা শেয়ারিং হতো। ওই পার্টিকুলার কেসে বলা হয়েছে তাহলে আমরা একদম অক্টোবরের শেষ পর্যন্ত ডেটাটা শেয়ার করব। এইগুলো এই যে ডিপ্লোম্যাসি মানে এগুলো কিন্তু একটা আর্টের পর্যায়ে পড়ে। আপনি কিভাবে ওদের সাথে কথা বলছেন, কিভাবে আপনি আপনার জিনিসগুলোকে, যে উনি যেটা বললেন, আমরা যদি নিজের মতো থাকি মানে নিচু মানসিকতা নিয়ে থাকি তাহলে তো হবে না। আমরা আমাদের সমান মানে না, এই যেটা অনেক সময় ডিপ্লোম্যাসিতে দুইটা টার্ম আছে, পজিশনাল ডিপ্লোম্যাসি, একটা হচ্ছে প্রিন্সিপাল ডিপ্লোম্যাসি। পজিশনাল মানে হচ্ছে আমি আমার নিজের জায়গায় নিয়ে বসে থাকবো, আর প্রিন্সিপাল মানে হচ্ছে আমি আমার প্রিন্সিপাল, আমার এটা চাই, আমি এটা ডিমান্ড করি, এটা আমার রাইট আছে, কিন্তু আমি এমনভাবে ডিপ্লোম্যাসিটা চালাবো যে আমি আদায় করবো উইদাউট হার্টিং মানে দ্য আদার সাইড, তাই তো ওদেরকে, এবং যেন একটা উইন উইন সিচুয়েশন হয়। কারণ এই ধরনের না হলে কনসেনসাস বিল্ডিং না হলে আপনি ডিপ্লোম্যাসি। আচ্ছা, এবারের এই যে বন্যা ঠেকানোর কি উপায় ছিল? বন্যা ঠেকানোর কোনো উপায় ছিল না, বন্যা আসবে এইটাও কোনো উপায় ছিল না, কারণ এত বন্যা আপনি চাইলেও সব বন্যা আপনি ঠেকাতে পারবেন না। প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ ডক্টর মঞ্জুর চৌধুরী। গোমতী, ফেনী, খোয়াই, মাতামুহুরী সহ বেশিরভাগ নদ নদী ব্যাপকভাবে ভরাট দখলও হয়ে রয়েছে, ফলে বন্যার পানি নামতে পারছে না। প্রতিবন্ধকতা হচ্ছে জাতীয় নদী রক্ষা কমিশনের হিসেবে শুধু কুমিল্লা, ফেনী, নোয়াখালী এলাকার নদী দখলদারের সংখ্যা প্রায় 11,500। কেন আমরা নদীগুলোকে দখল মুক্ত রাখতে পারছি না? আমরা কিন্তু অনেক দিন ধরে এটা নিয়ে নদী দখল মুক্ত করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু কাজ হয়নি। আমি শুনবো একটি বিরতির পরে। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি বন্যার ক্ষয়ক্ষতি ও করণীয় নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। ডক্টর মঞ্জুর চৌধুরী বিরতির পূর্বে যে প্রশ্নটি ছিল যে এই যে প্রায় গোমতী, ফেনী, নোয়াখালী এলাকার যে 11,000 দখলদার আছে কিংবা 11,500 যারা গোমতী, ফেনী নদীগুলো দখল করে আছে, সেগুলো কেন আমরা উদ্ধার করতে পারলাম না, কেন মুক্ত করতে পারছি? তার কারণ হচ্ছে কি, যারা দখল করে আছে তারা অত্যন্ত পাওয়ারফুল, রিচ এবং নিচু মানসিকতার অধিকারী।
তারা দখল করে নেবে। আমি একটা উদাহরণ দিই, শুধু ওই এলাকা চিটাগাং এরিয়ার। আমাদের মনে হয় যে কর্ণফুলী নদী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। এই নদী ইম্পর্টেন্স পঞ্চগড়েও যেমন, আপনার মাদারীপুরেও যেমন, চিটাগাংও একই। কারণ আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের 90% 95% লাইফ লাইন। সেই নদীটার আপনার এই মোহনার কাছে শেষের দিকে একটা কোম্পানি ওই কর্ণফুলী নদীর 1/3 জায়গা নিয়ে, মানে 3 ভাগের 1 ভাগ ই করে ফেলছেন। আচ্ছা, যাদের দায়িত্ব রক্ষা করা নৌ পরিবহন মন্ত্রণালয়ে সচিব, মন্ত্রী, তারা যদি অনৈতিকভাবে এটাকে সমর্থন করে, তাহলে অন্য জায়গার ফেনী নদীর দখলদারকে কে উঠাবে? আপনি অন্য জায়গার আপনার পরশুরামের ওখানে কেউ উঠাতে পারবে না। কারণ প্রথমে আমাদেরকে হইতে হবে যে জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী করা, আইনকে শক্তিশালী করা। অ্যাট দ্য সেম টাইম এই সব লোক যারা এইসব কাজ করছে, দুষ্কর্ম করছে, এইখান তো দেখেন মুস্তফা কামাল সাহেব সচিবগিরি করতেছেন, উনি খুব হইচই করতেছেন যে নদী রক্ষা করবেন। উনি তো নদী বিক্রি করে চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন, আবার এসেছেন। সেই জন্য আমি কিছুটা হতাশ যে এখানে আসছেন সমন্বয়করা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা দেখেন যারা এই গত সরকারের সময় এই যে লুটপাট, এই দুর্নীতি, চুরি চামারি করছে, যেমন দীপুমণি ৬৭ লক্ষ টাকার বালু উঠতো, তার ভাই যে ডক্টর টিপু সেটা উনি নিতেন ৬৭ লক্ষ। এরকম যারা আছে, এরকম যারা নদী দখল করে, জমি দখল করে, এখন ৩০০-৪০০ ড্রেজার বাল্কহেড নিয়ে তারা প্রতিদিন হিউজ পরিমাণের বালু উঠাতেন এবং এর তার সহযোগিতা করছে। আপনি সেখানে ধরেন হাইকোর্ট থেকে রায় নিয়ে আসতেছে, রায় নিয়ে এগুলি করতেছে না, আমরা সব জানি। নিশ্চয়ই এগুলো নিয়ে তদন্ত হবে কিংবা কাজ করবে। সামিয়া আক্তার, বন্যা কবলিতদের জন্য আপনার উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে, কিন্তু দেশের নদ নদী এবং জলাভূমিগুলো ব্যাপকভাবে দখল হয়ে যাওয়ায় আসলে বন্যার ভয়াবহতা প্রতিদিনই বাড়ছে। এগুলোকে দখলমুক্ত করতে ছাত্ররা কি ভূমিকা রাখতে পারে, এ ব্যাপারে আপনাদের কোনো ভাবনা কি আছে? কারণ আমরা কিন্তু সবসময় বলি নদী বাঁচলে দেশ বাঁচবে, বিশেষ করে বাংলাদেশের জন্য। আমার বাসা হচ্ছে চাঁদপুরে। আমি চাঁদপুর থেকে মানে নিয়মিত হচ্ছে লঞ্চে চলাচল করি। তো যখন বুড়িগঙ্গার এইদিকে আসি তখন হচ্ছে ব্রিজের মধ্যে লেখা থাকে যে নদী বাঁচান দেশ বাঁচান। এখন নদী আমাদের মতো নদীমাতৃক দেশে নদীর গুরুত্ব আমরা সবাই এটা সম্পর্কে অবহিত। তো সেক্ষেত্রে হচ্ছে যে নদীগুলোকে বাঁচানোর প্রথম এবং প্রিকন্ডিশন হচ্ছে নদীগুলো হচ্ছে যে দখলদারিত্ব থেকে মুক্ত করা। কারণ নদীর পানি ক্যাপাসিটি যা আছে তা তখনই সে হচ্ছে যে পানিটাকে যখন অতিবৃষ্টি হবে সে এটাকে রিজলভ করবে কিভাবে, যখন তার হচ্ছে পর্যাপ্ত ক্যাপাসিটি থাকবে। কিন্তু নদী দখলদারিত্বের কারণে নদীগুলো তাদের হচ্ছে যে পানি ধারণ ক্ষমতা হারাচ্ছে। শুধু তাই না, তো যেভাবে দূষণ হচ্ছে, যে বিভিন্ন ফ্যাক্টরি তারা একেবারে বর্জ্য সরাসরি নদীতে ফেলছে। হ্যাঁ, বুড়িগঙ্গা দিয়ে আসার সময় মানে একটা যখন গন্ধ শুরু হয় তখনই বোঝা যাচ্ছে যে আচ্ছা বুড়িগঙ্গায় চলে এসেছি, ঢাকায় চলে এসেছি এবার। তো এক্ষেত্রে প্রথমেই একটা জিনিস ক্লিয়ার করি যে প্রশাসনিক কোনো কাজ করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখতিয়ারের মধ্যে পড়ে না, আমরা সেই পাওয়ারটাও হোল্ড করি না। এই যে নদীকে দখলদারিত্ব থেকে মুক্ত করা এবং যেসব দখলদাররা এইসব নদীগুলো দখল করে আছে, পাওয়ার হোল্ড করে আছে, তাদের একমাত্র তাদের যে নদীর দখলদারিত্ব, তারা পাওয়ারের কারণেই হচ্ছে যে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে এই নদীগুলো দখলদারিত্ব বজায় রেখেছে। সেক্ষেত্রে আমার যে অবজারভেশন সেটা হচ্ছে যে প্রশাসনিক দিক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আমরা সাধারণ মানুষ যারা আছি, যাদের কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, তাদের এই দিক থেকে কিছু করার নেই। এই দায়িত্ব সম্পূর্ণ পরিমাণে প্রশাসনের এবং এইসব তুলতে পারি কনসার্ন যে অথরিটি আছে তাদের দায়িত্ব। এখন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে দায়িত্ব হতে পারে বা আমাদের এখানে আমি শুধু ছাত্রদের কথা বলছি না, মানে পুরো বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ, সাধারণ জনগণ বা দেশের মানুষ হিসেবে আমরা করতে পারি এই জিনিসটা সরকারের বা প্রশাসনের নজরে আনতে হবে এবং এটা নিয়ে হচ্ছে তাদের হচ্ছে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা তাদেরকে চাপ প্রয়োগ করতে পারি, তাদের জবাবদিহিতা এবং কার্যকরিতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। এভাবে আমার মনে হয় যে এই যে দখলদারিত্ব সমস্যাটা প্রশাসনের উপরে যখন আমরা হচ্ছে জবাবদিহিতা এবং কার্যকরিতা নিয়ে আমাদের সম্মুখীন করব এবং গোটা জাতির সম্মুখীন করব, তখন তাদের হচ্ছে যে কাজ হবে। জি সামিয়া আক্তার, অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসাব প্রাপ্তি কিংবা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যৌথ নদী কমিশন সক্রিয় ভূমিকা রাখতে পারছে না, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি। আপনি তো আইনের ছাত্রী,
আপনার পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ শুনতে চাই, সংকটটা আসলে কোথায়? সংকটটা হচ্ছে প্রথম স্বাধীনভাবে কাজ না করতে পারার যে ব্যাপারটা, সেটা যৌথ আজকে দুপুরবেলা আমি হচ্ছে একটা রিপোর্ট দেখছিলাম, সেখান থেকে বলা হচ্ছে যে 15 বছর ধরে যৌথ নদী কমিশনকে কোনো ওয়ার্নিংই দেওয়া হয় বা তথ্য আদান প্রদানই করা হচ্ছে না। যৌথ নদী কমিশন তখনই কাজ করতে পারবে, তাদের ইফেক্টিভ নিয়ে আমার অবশ্যই যৌথ নদী কমিশনের কনসার্ন স্যারদের প্রতি আমার প্রশ্ন থাকবে যে তাদের কার্যকারিতা নিয়ে আপনারা কতটুকু জানেন, বা তাদের এই ক্ষেত্রে দায়িত্বশীলতাটা, তারা কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এবং তাদের যে দায়িত্ব পালন সেক্ষেত্রে একটা অন্তরায় আমরা দেখেছি যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। এবং এখন যেহেতু আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা কোন কোন জায়গায় কথা বলতে পারিনি বা আমাদের যে সীমাবদ্ধতা এবং অবশ্যই এটাতেও আমাদের যে সীমাবদ্ধতা সেটাতে আমাদের দায় আছে। সো এই যে অথরিটিগুলোকে কাজ করতে না দেওয়া এবং তাদের স্বাধীনতা এবং দায়িত্বহীনতা, এই জিনিসগুলোকে আমি মনে করি যে প্রধান সমস্যা। এই যে আমরা এখন যে সাফারটা করছি, হয়তো তারা যদি দায়িত্বশীল হতো এবং তাদের যে ভূমিকা সেটা যদি তারা যথাযথ পালন করতো বা পালন করতে পারতো, তাহলে হয়তো আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে এটা নিয়ে আমাদের আরও কম হতো। ধন্যবাদ জনাব সালেহীন। ভাটির দেশ হিসেবে প্রায় প্রতি বছরই বাংলাদেশকে বন্যার মুখোমুখি হতে হয়। তো বন্যার পূর্বাভাস, প্রস্তুতি এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে আসলে আমাদের দিক থেকে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। কতখানি দক্ষতা এবং সক্ষমতা আমরা দেখাতে পারছি, করণীয়টাই বা কি? ওকে, ওই প্রশ্নের উত্তরে আসি। তার আগে একটু মানে জিআরসির জয়েন্ট রিভার কমিশনের ওই প্রসঙ্গে একটু বলি। হ্যাঁ, ওদের অনেক লিমিটেশন আছে, তবে তথ্য আদান প্রদান একেবারেই ছিল না 15 বছর, এইটা মনে হয় সত্যি না। কারণ প্রোটোকলের মাধ্যমে একটা ডেটা এক্সচেঞ্জ কিন্তু একটা মেকানিজম অলরেডি এক্সিস্ট করে। হ্যাঁ, সেখান থেকে আমরা এখন অনেকগুলো প্রায় 24টা স্টেশনের ডেটা আমরা কিন্তু এখন পাই। বন্যার সময় একটা সার্টেন সময় এটা শুরু হয় এবং ট্রান্সমিশনটা শেষ হয় একটা সার্টেন সময়। এখন যখন এরকম একটা আনইউজুয়াল ইভেন্টের সময় আসে, তখন আমরা প্রয়োজনটা ফিল করি যে আমাদের হয়তো আরও অতিরিক্ত অনেক ধরনের তথ্য প্রয়োজন। যেমন ব্রহ্মপুত্র, গ্যাঞ্জেস, এগুলোতে কিন্তু তথ্য প্রাপ্তির আমাদের তেমন কোনো এখন সমস্যা নাই। মূলত সমস্যা হচ্ছে আমরা যেগুলো এই যে র্যাপিডলি রাইজিং যেসব ফ্লাড, এখানে যদি আমরা আরেকটু বেশি তথ্য যদি আমাদের পাওয়া যেত, ওদের অ্যালার্টগুলো যদি আমাদের সাথে শেয়ার করতো, ওদের যে অ্যালার্টগুলো, তাহলে আমাদের জন্য আমাদের প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি হতো। আচ্ছা, এখন আমাদের বন্যার ক্ষয়ক্ষতি আমরা কমাতে পারি কিভাবে? না মানে দক্ষতাটা কিভাবে কমাতে পারি? আমাদের দক্ষতার মধ্যে যেটা হচ্ছে, এখানে ডিজাস্টার রিস্ক রিডাকশনের কয়েকটা মানে একটা সাইকেল আছে। তার মধ্যে প্রথম হচ্ছে যে একটা হচ্ছে আমাদের প্রিপেয়ার্ডনেস। এখন প্রিপেয়ার্ডনেসের মধ্যে আমরা কি তৈরি, আমরা কি ফ্লাড ফোরকাস্টিং, ওয়ার্নিং এটা কত ভালোভাবে করতে পারছি? আমরা কি মানুষকে তার অ্যান্টিসিপেটরি রিঅ্যাকশন নেওয়ার জন্য তাকে কি যথেষ্ট ওয়ার্নিং মিনিংফুল ল্যাঙ্গুয়েজে দিতে পারছি? ফোরকাস্টিংটাকে একটু আগে 4-5 দিন আগে দিতে পারছি, যেন সে কিছু একটা প্রস্তুতি নিতে পারে, যাতে তার বন্যা আসে যে ড্যামেজটা হতো, কিন্তু সে যদি প্রস্তুতিটা আগে নিতে পারে তাহলে সেই ড্যামেজটা তার কম হতো। এই ধরনের কিছু আপনাদের হয়তো জানা থাকবে, ফোরকাস্ট বেসড ফাইন্যান্সিং, অ্যান্টিসিপেটরি অ্যাকশন, এই ধরনের হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনগুলো কিন্তু এগুলো করছে। এই যে প্ল্যানিং, একটা ইন্টিগ্রেটেড প্ল্যানিং আমাদের খুব প্রয়োজন। এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা শেষ পর্যায়ে জনাব মঞ্জুর চৌধুরী, কারো অভিযোগ যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন দুটোকেই অকার্যকর করে রাখা হয়েছে দীর্ঘদিন। আর এ কারণে প্রতি বছর বন্যা হচ্ছে এবং মানুষের ক্ষতি হচ্ছে, দেশের অর্থনীতি ক্ষতি হচ্ছে। কেন এই দুইটি প্রতিষ্ঠানকে আমরা অকার্যকর করে রেখেছি, কিংবা কেন এদেরকে সক্রিয় করতে পারছি না? সক্রিয় করার উপায় কি? সেটা তো আমি জাস্ট বললাম যে এই যারা পাওয়ারফুল পজিশনে আছে, মন্ত্রী আছে, সচিব আছে, তারা তাদের স্বার্থ, তাদের উৎকোষ, তাদের ঘুষ বাণিজ্য বহাল রাখার জন্য এই জাতীয় নদী রক্ষা কমিশনকে নিষ্ক্রিয় করে দেওয়া চেষ্টা চালায়। তাদের, আমি নিজেই তো সাক্ষী, সেলিম চেয়ারম্যান, দীপুমণির ডান হাত, এবং এরা কি তাণ্ডব করছে সেখানে। কোনো আইন কেউ মানতেছে না। এখানে ডিসি ছিল, সে ডিসিকে বদলি করে দিচ্ছে। যেখানে আপনার একজন এডিসি, এরা চেষ্টা করছে তাদেরকে ওএসডি করে দিছে। সুতরাং এগুলি প্রতিবন্ধকতা এবং এদের যে একটা মানসিকতা আছে। এবং ধরেন আপনি যে এই যৌথ নদী কমিশনের মিটিং হয় রেয়ারলি, এবং তারা যেসব তথ্য পায়, সে এমনকি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসাবে আমি তাদেরকে চিঠি দিছি যে আপনারা যেসব তথ্য পান আমার সাথে শেয়ার করবেন। কারণ নদী রক্ষা কমিশন হচ্ছে সকল নদ নদীর অভিভাবক। তারা রিফিউজ করছে, বলছে কি আমরা এটা তথ্য দেব না। কারণ কি, ভারত যা বলে
তাই কিন্তু আপনার এইসব লোকেরা করছে এতদিন 15 বছর ধরে আমাদের আমলাদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি গ্রো করছে। সে টেন্ডেন্সিটা হচ্ছে কি, যা কিছু করি না কেন ভারত ওই দাদা কিছু শুনে কিনা, ইন্ডিয়ান হাই কমিশন এটা নোট করলো কিনা, এটা তাহলে যার ফলে হচ্ছে এই সব মানসিকতার থেকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রকৃতপক্ষে দেশপ্রেমিক লোকজনকে আপনার এই সব পজিশনে নিতে হবে, যারা বুক ফুলিয়ে বলতে পারবে। এরা হচ্ছে তাদের পোস্ট রাখার জন্য, তাদের সুযোগ সুবিধা রাখার জন্য ভারতকে তোষামত করে। ভারতের যদি একটাই পায়, আপনার সার্টিফিকেট পায়, তাহলে এখানে আর কিছুই করতে হয় না। এইটি হচ্ছে মূল। এখানে আপনার যে স্ট্রাকচারাল যতই আপনি কাজ করেন না কেন, এনজিওদের মতো এইটা দেন সেটা দেন, যা কিছুই করেন, এগুলো তো কার্যকরী হয় না, কোনো কিছুই কার্যকরী হয় না। কার্যকরী হয় না কেন, এইসব লুটেরা আমলারা, এইসব রাজনীতিবিদরা আমাদের নদ নদী খাল বিল সব লুট করে খাবে, আপনি কিছুই বলতে পারবেন না। যারা বলতে যাবে তাদের উপরে সে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে চাকরিচ্যুত করে দেওয়া হবে, মামলা করে দেওয়া হবে। এগুলি যদি আপনি না ঠেকাতে পারেন, তাহলে আপনি যতই এই এনজিওদের মতো ওই এইটা করেন, এইটা করেন, এটা করেন, এটা করেন, কোনো কাজ হবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি কমাতে হলে সবার আগে নির্ভুল তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। বাংলাদেশের বন্যা ও আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থাপকে ঢেলে সাজাতে হবে। দেশের নদ নদী এবং জলাভূমিগুলো দখল ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণ ক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে, ফলে পাহাড়ি ঢল কিংবা বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যার ভয়াবহতা বাড়ছে। সুতরাং দেশের সব নদ নদীর পানি ধারণ ক্ষমতা বাড়াতে দখল মুক্ত করতে হবে, নিয়মিত নদী খনন করতে হবে, ভরাট হয়ে যাওয়া জলভূমিগুলো পুনরুদ্ধার করতে হবে, যৌথ নদী কমিশনকে সক্রিয় করতে হবে, জাতীয় নদী রক্ষা কমিশনের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে, অভিন্ন নদীতে পানির ন্যায্য হিস্সা নিশ্চিতে ওয়াটার ডিপ্লোমেসিতে বাংলাদেশের দক্ষতা, সক্ষমতা এবং মনোযোগ বাড়াতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকের আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য